হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আরিফ'স কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো এই পৃথিবীর সবগুলো বস্তুকেই মূলত দুটি ভাগে ভাগ করা হয়, জীব এবং জড়। এবং এই জীবের মধ্যে রয়েছে উচ্চ শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব, মধ্য শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীবকে আবার অণুজীব জগত অণুজীবে বলা হয়। নিম্ন শ্রেণীর জীবকে অণুজীব বলা হয় কারণ নিম্ন শ্রেণীর জীবগুলো সাধারণত খুবই ছোট হয়ে থাকে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। এই নিম্ন শ্রেণীর জীবগুলো দেখার জন্য আমাদের এক ধরনের যন্ত্রের প্রয়োজন হয়, যার নাম অণুবীক্ষণিক যন্ত্র। আর এই অণুবীক্ষণিক যন্ত্র থেকেই এই জীব জগতের নাম দেওয়া হয়েছে অণুজীব জগৎ। তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছো মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব জগৎকে মূলত অণুজীবগুলোকে মোনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জি রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আধুনিক বিশ্বে আধুনিক অণুজীব বিজ্ঞানীগণ এই অণুজীব জগৎটাকে আলাদাভাবে আরও তিনটি ভাগে বিভক্ত করেছে, যাকে তিনটি রাজ্য। প্রথম রাজ্য অ্যাক্যারিওটা, দ্বিতীয় রাজ্য প্রোক্যারিওটা এবং তৃতীয় রাজ্য ইউক্যারিওটা নামে নাম দিয়েছেন। তো প্রথম রাজ্য অ্যাক্যারিওটা বা অকোষীয়। এই রাজ্যের অন্তর্ভুক্ত সে সকল প্রাণী যাদের অকোষীয়, মানে কি একটি কোষও সম্পূর্ণভাবে নেই। আসলে কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, এগুলো যেগুলো এই কোষীয় অঙ্গাণুগুলো যেই জীবগুলোর মধ্যে উপস্থিত নেই, সেই জীবগুলোর একটি কোষের বৈশিষ্ট্য বহন করে না, সেই জন্য তাদেরকে অকোষীয় জীব বলা হয় বা অ্যাক্যারিওটা। এদের মধ্যে রয়েছে ভাইরাস। তারপরে রয়েছে রাজ্য 2 প্রোক্যারিওটা বা আদিকোষী। এই রাজ্যের জীবগুলোকে প্রোক্যারিওটা আদিকোষী বলা হয় কারণ এই রাজ্যের জীবগুলোর যে কোষ রয়েছে সেই কোষের নিউক্লিয়াসটি সুগঠিত নয়। মূলত প্রোক্যারিওটা ও ইউক্যারিওটার বিভক্তর মূল পার্থক্য হলো নিউক্লিয়াস, যার নিউক্লিয়াস বা কোষের কেন্দ্রিকা। নিউক্লিয়াসকেই মূলত কোষের কেন্দ্রিকা বলা হয় কারণ নিউক্লিয়াস কোষের সব ধরনের কন্ট্রোলিংটা নিউক্লিয়াসে করে থাকে। যেমন মানবদেহে মস্তিষ্ক যেমন সব ধরনের কন্ট্রোলিং করে থাকে, সেরকম কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসই তার অনেক বৈশিষ্ট্য বহন করে থাকে, যেটা তোমরা পরবর্তীতে কোষ অধ্যায় মানে কোষের অঙ্গাণু সম্পর্কে ধারণার সময় নিউক্লিয়াস সম্পর্কে যখন পড়া হবে তখনই বিস্তারিতভাবে জানতে পারবে। তো প্রোক্যারিওটা বা আদিকোষীর ক্ষেত্রে যে নিউক্লিয়াস বা কোষের কেন্দ্রিকা সেটা সম্পূর্ণভাবে সুগঠিত নয়। মানে প্রকৃত যে নিউক্লিয়াস, যে একটি নিউক্লিয়াসের মধ্যে যে সকল অঙ্গাণুগুলো সম্পূর্ণভাবে মানে যে সকল অঙ্গাণুগুলো থাকলে সেটা একটি সুগঠিত হবে নিউক্লিয়াসটা, সেই সবগুলো অঙ্গ না থেকে যদি একটি বা দুটি অঙ্গ কম থাকে তাহলে সেই নিউক্লিয়াসকে আদিকোষ মানে সেই নিউক্লিয়াসযুক্ত প্রাণী জীবগুলোকে আদিকোষী বা প্রোক্যারিওটা জীব বলে। এবং এই প্রোক্যারিওটা বা আদিকোষী জীবের একটি বৈশিষ্ট্য হলো ব্যাকটেরিয়া। এদেরকে আদিকোষী বলার আরেকটি কারণ আছে, কারণ যখন এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল তখন মূলত এই ধারণা করা হয় অণুজীব জগৎ দিয়েই প্রাণের সৃষ্টি হয়েছিল। আর তখন সব নিউক্লিয়াসগুলো মূলত সম্পূর্ণভাবে সুগঠিত ছিল না। ভবিষ্যতে ধীরে ধীরে নিউক্লিয়াসগুলো সম্পূর্ণভাবে সুগঠিত হয়েছে। যেহেতু আদি বা অতীতে এই নিউক্লিয়াসগুলো সুগঠিত ছিল না, সেই জন্য ওই সময় যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলোর দেহে নিউক্লিয়াস বা কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। বর্তমান সময়ে ব্যাকটেরিয়া বা এই ব্যাকটেরিয়ার বা প্রোক্যারিওটা এবং বা আদিকোষী যে জীব রাজ্য, সেই রাজ্যের প্রাণীগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে নিউক্লিয়াস সুগঠিত নয়। সেই জন্য একে অতীত কোষী বা আদিকোষী বলা হয়ে থাকে, যাকে আমরা সাধারণত প্রোক্যারিওটা রাজ্য হিসেবে জেনে থাকি। এই রাজ্যে একটি উদাহরণ হলো ব্যাকটেরিয়া। এবং সর্বশেষ যে রাজ্য সেটা হলো প্রকৃতকোষী বা ইউক্যারিওটা। এই রাজ্যের জীবগুলোর এই রাজ্যে যে জীব, সেই জীবগুলোর নিউক্লিয়াস সুগঠিত। তাদের নিউক্লিয়াসের সবগুলি অঙ্গাণু সুন্দর, মানে সবগুলো অঙ্গাণুই অবস্থিত রয়েছে তাদের নিউক্লিয়াসে, যার জন্য এই সুগঠিত নিউক্লিয়াসযুক্ত যে কোষ, সেই কোষের প্রাণীগুলোকে বা জীবগুলোকে প্রকৃতকোষী বা ইউক্যারিওটা বলা হয়। এই প্রকৃতকোষী বা ইউক্যারিওটার দুটি উদাহরণ হলো শৈবাল, ছত্রাক। তো অণুজীব জগৎকে আমরা দেখতে পাচ্ছি, অণুজীব জগৎকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। রাজ্য 1 বা প্রথম রাজ্য অ্যাক্যারিওটা বা অকোষীয়। যে সকল জীবের যে সকল জীবে কোষীয় অঙ্গাণুগুলো সম্পূর্ণভাবে নেই, অর্থাৎ একটি কোষের হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন, যে অঙ্গাণুগুলো থাকা প্রয়োজন, সেই অঙ্গাণুগুলো নেই, সেই জীবগুলোকে
অ্যাকিরোটা বা অকোষীয় জীব বলে, উদাহরণ ভাইরাস। রাজ্য 2 প্রোক্যারিওটা বা আদিকোষী, যেই সকল জীবের কোষে নিউক্লিয়াসগুলো সুগঠিত নয় বা কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, অর্থাৎ কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াসের যেই অঙ্গগুলো থাকলে সেটি প্রকৃত নিউক্লিয়াস হবে, সেই অঙ্গগুলো হতে একটি বা দুটি বা একাধিক অঙ্গাণু উপস্থিত নেই, সেই কোষধারী প্রাণী জীবগুলোকে প্রোক্যারিওটা বা আদিকোষী বলে, যেমন ব্যাকটেরিয়া। এবং রাজ্য 3 ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। এই রাজ্যের প্রাণীগুলোর কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াসটি সুগঠিত, মানে অর্থাৎ নিউক্লিয়াসে যে অঙ্গাণু থাকার কথা তার সবগুলোই উপস্থিত। একটি প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষের দ্বারা গঠিত যে জীবগুলো, সেই জীবগুলোকে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী বলা হয়, যেমন শৈবাল ও ছত্রাক। পরবর্তীতে আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া ও শৈবাল, ছত্রাক নিয়ে আরো বিস্তারিত জানবো। তো বন্ধুরা, আমাদের এবারে আলোচনার বিষয় হলো ভাইরাস। তোমরা ইতিমধ্যে দেখেছো ভাইরাস হলো অ্যাকিরোটা বা অকোষীয় রাজ্যের অন্তর্ভুক্ত একটি প্রাণী। তো এর জীবন দশা খুবই সরল, সেই জন্য একে সরলতম জীব বলা হয়। অর্থাৎ ভাইরাসের প্রথম বৈশিষ্ট্য হলো এটি অ্যাকিরোটা বা অকোষীয় সরলতম জীব। আর এটা অকোষীয় কেন? তার কারণ কোষ প্রাচীর, প্লাজমা লেমা সুসংগঠিত। আর এটি অকোষীয় কেন? কারণ কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই এর মধ্যে নেই। একটি কোষ হওয়ার জন্য যে সকল অঙ্গাণু বা বৈশিষ্ট্য হওয়ার জন্য একটি জীবের মধ্যে কোনো ক্ষুদ্রতম এককের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, সেই বৈশিষ্ট্যগুলো বা সেই অংশগুলো কোনোটাই ভাইরাসের মধ্যে নেই, যার কারণে এর দেহকে একটি কোষও বলা যায় না, এককোষীয় নয়, সেই জন্য এককোষীর চেয়েও ক্ষুদ্র, সেই জন্য একে অকোষীয় বা অ্যাকিরোটা সরলতম জীব বলা হয়। তারপরে ভাইরাস শুধু আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ও আরএনএ দ্বারা সংগঠিত। যেহেতু ভাইরাসের মধ্যে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই, সেহেতু ভাইরাসের জীবন ধারণ করার জন্য এর যে গঠন, সেই গঠনের মধ্যে, যেমন এখানে একটি ভাইরাস দেওয়া আছে ব্যাকটেরিওফাজ ভাইরাস, এর একটি গঠন দেওয়া আছে এখানে। তো ব্যাকটেরিওফাজ ভাইরাসের এখানে হলো এই উপরের অংশটুকুর নাম হলো মাথা, যেই মাথাটুকু আসলে প্রোটিন বা আমিষ দ্বারা গঠিত, শুধু আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড, এবং এই মাথার মধ্যে রয়েছে ডিএনএ। ব্যাকটেরিওফাজ ভাইরাসটির জন্য তার নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তবে অনেক কিছু ভাইরাস আছে যাদের নিউক্লিক অ্যাসিড হলো আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। তো আবার কিছু ক্ষেত্রে, যেমন হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ থাকে এবং আরএনএও কিছু পরিমাণ থেকে থাকতে পারে। তো ভাইরাসের মধ্যে শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত হয়। মূলত কলার, তারপর লেজ বা স্পর্শক তন্তু, এগুলো মূলত ভাইরাসের যদিও একটি শারীরিক বৈশিষ্ট্য, তবে সব ভাইরাসের ক্ষেত্রে এগুলো থাকে না, বা এগুলো কোনো কাজে অংশগ্রহণ মূলত কাজে, যেমন স্পর্শক তন্তু পোষক দেহে বসার জন্য বা পোষক দেহে অবস্থান করার জন্য স্পর্শক তন্তুর ব্যবহার করা হয়ে থাকেও। তারপরও মূলত ভাইরাসের প্রধান অংশ মাথা বা প্রোটিন, এবং তার মধ্যে অবস্থিত ডিএনএ বা আরএনএ। তো ভাইরাসের পরবর্তী বৈশিষ্ট্য হলো এটি প্রকৃত পরজীবী। ভাইরাসের এই ডিএনএ এবং মাথা প্রোটিন, এবং তার মধ্যে যখনই ডিএনএ বা আরএনএ নিউক্লিক অ্যাসিডগুলো থাকবে, শুধু তখনই ভাইরাস একটি জীবের ন্যায় আচরণ করবে। যদি এই ভাইরাসের মধ্য থেকে ডিএনএটি বের করে নেওয়া হয়, তাহলে ভাইরাসটি একটি জড় বস্তুর ন্যায় আচরণ করবে। আবার যদি ভাইরাসের মধ্যে ডিএনএ প্রবেশ করানো হয়, তার প্রোটিনের মধ্যে, মাথার মধ্যে যে প্রোটিন আবরণ দ্বারা তৈরি, সেই অংশের মধ্যে যদি আবার ডিএনএ বা আরএনএ প্রবেশ করানো হয়, তাহলে সেটি পুনরায় আবার জীবের মতন আচরণ করবে। তো যখন ভাইরাসটি কোনো পোষক দেহে আক্রমণ করে, তখন পোষক দেহের আক্রমণের পর এর মধ্যে থেকে ডিএনএটি বের হয়ে ডিএনএ বংশবিস্তার করে, আবার মূলত বংশবিস্তারের শেষে আবার নতুন ডিএনএগুলো যখন মাথা বা প্রোটিনের মধ্যে প্রবেশ করে, তখন এটা আবার পুনরায় জীবিত হয়ে ওঠে। তো ভাইরাসের বেঁচে থাকার জন্য মূলত কোনো পোষক দেহ বা প্রাণী দেহর, যার পোষক দেহ বলতে কি,
যে পশু পাখি বা মানুষ যেটি এক এক ভাইরাসের জন্য এক এক পোষক দেহ রয়েছে। তো পোষক দেহ ছাড়া ভাইরাস মূলত পোষক দেহের বাহিরে জড় অবস্থায় থাকে, এবং পোষক দেহের ভিতরে যখন ভাইরাসের মাথার মধ্যে ডিএনএ থাকে অবস্থিত থাকে বা আরএনএ, তখনই মূলত এটি জীবিত যে জীব বা এর যে জীবন আছে সেটি তার বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। সেহেতু যখনই কোনো জীবের ভিতরে যখন এই ভাইরাসটি অবস্থান করে তখনই এর যেহেতু বৈশিষ্ট্য প্রকাশ পায়, জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাই একে প্রকৃত পরজীবী বলা হয়। কারণ এই ভাইরাস পরজীবী, যদি পরজীবিতা মানে পরজীবী হিসেবে না থাকে তাহলে তো জড় পদার্থে না আচরণ করে, এর জীবিত পদার্থ হিসেবে বা জীবিত প্রাণী হিসেবে এর কোনো বৈশিষ্ট্য থাকে না, সেই জন্য একে প্রকৃত পরজীবী বলা হয়। এই ভাইরাসের দ্বারা সৃষ্ট কিছু রোগ হলো হাম, বসন্ত, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, দানের টুংরো ও তামাকের মোজাইক রোগের জন্য দায়ী। এছাড়াও আরও অনেক রোগ রয়েছে। তো তোমাদের বইয়ে মূলত এই কটি রোগের নামই দেওয়া আছে, যার মধ্যে হাম, বসন্ত ও সর্দি এই তিনটি রোগ মূলত বায়ুবাহিত রোগ। ভাইরাস এত ক্ষুদ্র যে একটি কোষের যেই অঙ্গাণু রয়েছে সেই অঙ্গাণুগুলো ভাইরাসের মধ্যে নেই, তার চেয়েও অনেক অনেক ছোট একটি ভাইরাস, যার কারণে আমরা সাধারণত যে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা অণুজীবগুলো দেখে থাকি, ভাইরাস সেই অণুবীক্ষণিক যন্ত্র দ্বারাও দেখা যায় না। ভাইরাসকে দেখার জন্য ইলেকট্রিক অণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন হয়, যেটা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের চেয়েও অনেক অনেক পাওয়ারফুল, যার কারণে ভাইরাসকে দেখার জন্য ইলেকট্রিক অণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন হয়। আর ভাইরাস এত ছোট হওয়ার কারণে ভাইরাস মূলত বাতাসের সাথে বেঁচে থাকতে পারে, এবং বাতাসের সাথে বেশে তা মানবদেহে হাম, বসন্ত, সর্দির মতন রোগ সৃষ্টি করে থাকে। তারপরে রয়েছে ইনফ্লুয়েঞ্জা, যা মানুষের দেহে হয়ে থাকে। ইনফ্লুয়েঞ্জা দানের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে দানের টুংরো রোগ, তামাকের মোজাইক রোগ, সাধারণত মোজাইক ভাইরাসের কারণে তামাকের মোজাইক রোগটি সৃষ্টি হয়ে থাকে। আর এছাড়া অনেক রোগ রয়েছে, তবে তোমাদের এই কয়টি রোগের নাম মুখস্থ করলেই আপাতত চলবে। ভাইরাস অনেক ধরনের হয়ে থাকে, তার গঠন আকৃতি অনেক ধরনের হয়ে থাকে। তার আকৃতির মধ্যে অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে গোলাকার, দণ্ডাকার, ব্যাঙা চিহ্নায়, পাউরুটির ন্যায় হতে পারে। গোলাকার তো গোল, দণ্ডাকার, ব্যাঙা চিহ্নায়, পাউরুটির মতন হতে পারে। তারপর এর মধ্যে ভাইরাসের কিছু উদাহরণ দিতে গেলে তার মধ্যে রয়েছে ব্যাকটেরিওফাজ। এটা মূলত ব্যাকটেরিয়া না, এটা মূলত একটি ভাইরাস, ব্যাকটেরিওফাজ যার নাম। এছাড়া রয়েছে হেপাটাইটিস বি, আরও অনেক ভাইরাস রয়েছে। তবে তোমাদের বই মূলত এই ব্যাকটেরিওফাজের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মূলত আমরা যখন ভাইরাসের একটি আদর্শ ভাইরাস নিয়ে পড়াশোনা করি, তখন ভাইরাসের একটি আদর্শ ভাইরাস হিসেবে ব্যাকটেরিওফাজকেই ধরা হয়, কারণ ব্যাকটেরিওফাজের মধ্যে ভাইরাসের সবগুলো অঙ্গাণু সুস্পষ্টভাবে দেখা যায়, যেমন কলার, লেজ, স্পর্শতন্ত্র, এগুলো সাধারণত অনেক ভাইরাসের ক্ষেত্রে নেই। যেহেতু সবগুলো অঙ্গাণু এর মধ্যে রয়েছে, এবং তার প্রধান যে অংশ মাথা এবং ডিএনএ, সেটাও এই ভাইরাসের মধ্যে থাকার কারণে এই ভাইরাসকে আদর্শ ভাইরাস হিসেবে, ব্যাকটেরিওফাজকে আদর্শ ভাইরাস হিসেবে ব্যাখ্যা করা হয়। তো বন্ধুরা, আমরা এবার দেখলাম যে ভাইরাস কি। ভাইরাস মূলত অ্যাকেরিওটা বা অকোষীয় সরলতম জীব, অ্যাকেরিওটা বা অকোষীয় রাজ্যের অন্তর্ভুক্ত, সেজন্য এটি অ্যাকেরিওটা বা অকোষীয়, এবং এর জীবনদশা খুবই সরল, সেই জন্য একে সরলতম জীব বলা হয়। কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই বলে একে অকোষীয় জীব বলা হয়। শুধু আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ও আরএনএ দ্বারা গঠিত। ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকবে, আবার দুইটা থাকতে পারে, প্রোটিন বা আমিষের আবরণী এবং ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত। প্রকৃত পরজীবী, যেহেতু এটা কোনো পোষক দেহ ছাড়া বাইরে জড় অবস্থায় থাকে, এবং পোষক দেহের মধ্যেই যদি এর মধ্যে প্রোটিন আবরণীর মধ্যে যদি ডিএনএ না থাকে তাহলে এটি জরণ্যে আচরণ করে। যখনই মাথার মধ্যে বা প্রোটিন আবরণীর মধ্যে ডিএনএ প্রবেশ করবে, তখনই এটি পোষক দেহে যখনই এর মধ্যে মাথার মধ্যে ডিএনএ প্রবেশ করবে, তখন এটি জীবের ন্যায় আচরণ করে, সেজন্য একে প্রকৃত পরজীবী বলা হয়। হাম, বসন্ত, সর্দি মতো বায়ুবাহী রোগের জন্য এটি দায়ী। এছাড়াও ইনফ্লুয়েঞ্জা, দানের টুংরো, তামাকের মোজাইক রোগের জন্য, এছাড়া আরও অনেক রোগ রয়েছে যেগুলোর জন্য ভাইরাস দায়ী হয়ে থাকে। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ভেঙা চিহ্নায়, পাউরুটির ন্যায় হতে পারে। এর আকার গোলাকার, দণ্ডাকার, ভেঙা চিহ্নায় ও পাউরুটির ন্যায় হতে পারে। এর মধ্যে ভাইরাসের কিছু উদাহরণের মধ্যে রয়েছে ব্যাকটেরিওফাজ, হেপাটাইটিস বি, আরও অনেক ভাইরাসই রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা ব্যাকটেরিওফাজের যে গঠন চিত্রটি সেটি অঙ্কন করব। তো মূলত ব্যাকটেরিওফাজের আমরা জানি ব্যাকটেরিওফাজ একটি ভাইরাস, এবং ভাইরাসের মূলত প্রধান দুটি অংশ হলো মাথা বা প্রোটিন যে আবরণী দ্বারা তৈরি, এবং ভিতরে ডিএনএ। আমরা মাথা
আঁকার জন্য এটা হলো ষড়ভুজ আকৃতির। এখানে কিছু অংশ ফাঁকা থাকবে যেটা লেজের সাথে যুক্ত হবে। মাথার মধ্যে অবস্থিত ডিএনএ বা আরএনএ হতে পারে। আরএনএ আমরা সাধারণত এখনও তোমরা হয়তো জানো না, পরবর্তীতে তোমরা জানতে পারবে উপরে শ্রেণীতে বা বিশেষভাবে। আরএনএ হলো এক সূত্রক, আরএনএ বা নিউক্লিক অ্যাসিড হলো এক সূত্রক, এবং ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হলো দ্বিসূত্রক। তো যেহেতু ব্যাকটেরিওফাজের বৈশিষ্ট্য এর মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ অবস্থিত হয়, সেজন্য আমরা দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড দিব। এরপরে রয়েছে এরপর নিচের অংশ লেজ, লেজের মধ্যে আগে কলার রয়েছে, মাথার নিচে কলার অংশ, এবং নিচে যেখানে কোনো পোষক দেহে অবস্থান করার জন্য কিছু স্পর্শক তন্তু রয়েছে, মূলত ছয়টি স্পর্শক তন্তু থাকে। আর লেজের অংশ, এটা মূলত একটি ব্যাকটেরিওফাজের গঠন, যার চিহ্নিতকরণ করলে এটা তার মাথা বা যা প্রোটিন দ্বারা তৈরি। এটা মূলত ডিএনএ, এটা হলো কলার, এটা হলো লেজ, এবং এটা স্পর্শক তন্তু যা পোষক দেহে আটকে থাকার জন্য সাহায্য করে। এবং এই চিত্রের নাম অবশ্যই নিচে দিতে হবে। এটি হলো একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা বা ব্যাকটেরিওফাজ ভাইরাস। তো এটা মূলত একটি ব্যাকটেরিওফাজের আদর্শ গঠন। তো আশা করি তোমরা চিত্রটি খুবই সহজে আঁকতে পারবে। এটা খুবই সহজ একটি চিত্র। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের নিম্ন শ্রেণীর জীব অধ্যায়টির পরবর্তী ব্যাকটেরিয়া এবং শৈবাল ছত্রাক নিয়ে আলোচনা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দিব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আরিফ'স কেয়ার কোচিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। খুদা হাফেজ।